দিস ইজ সো রং ভাই। মানে আমরা ডিসাইড করব যখন আমাদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন শেষ হয়ে যাবে, বাংলাদেশ যখন কোয়ালিফাই করতে পারবে না, তখন আমরা ডিসাইড করব যে এই কোচ রং কি রাইট, বা এই কোচকে সরানো উচিত কিনা। দিস ইজ সো রং। আর যেহেতু এই মুহূর্তে সামিত সুম বাংলাদেশে আসার একটা কথা চলতেছে, সো দিস ইজ দ্য হাই টাইম উই ডিসকাস যে বাংলাদেশ অ্যাকচুয়ালি এশিয়ান কাপে খেলতে পারবে কিনা, আর এই কোচের আন্ডারে এর সম্ভাবনা কতটুকু, আর অন্য কোন কোন প্লেয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশ টিমে দরকার এই অসম্ভবটাকে সম্ভব করার জন্য। সো লেটস বিগিন। আসসালামু আলাইকুম, আমি তাকরিম আহমেদ, আর ইস্তানবুল থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আগামীকালকে এখানে ঈদ, আর আপনাদের সম্ভবত পরশুদিন, তো ঈদ মোবারক। আমাদের আলোচনা শুরু করা যাক। প্রথমে সামিত সোম বাংলাদেশে আসবে এটা নিশ্চিত কিনা। এটা হচ্ছে আমরা শুনছি সব দিক থেকে যে বাফুফে আলোচনা শুরু করছে, বাফুফে ভালোভাবে চাচ্ছে, আর সামিত সোম মনে আগে থেকে বলছে যে সে আসতে চায়, খেলতে চায়। আর আরেকটা জিনিস হচ্ছে সে বাংলাদেশে আসলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ইমপ্রুভ করবে। এটার সপক্ষে আমার লজিক দেওয়ার কিছু নাই, হামজা চৌধুরী এটা প্রমাণ করে দিছে ফরেন প্লেয়ার্সদের কি পরিমাণ ইম্প্যাক্ট দলের মধ্যে থাকতে পারে। তো সামিত সোম অবভিয়াসলি ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার্স যারা বাংলাদেশ টিমকে অনেক ইমপ্রুভ করতে পারে। তো আই বিলিভ দ্যাট সে আসার সাথে সাথে নেক্সট ম্যাচ থেকেই তার কারণে হচ্ছে দলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পারবো আমরা। আর আমার মতে সামিত সোম বাংলাদেশ টিমে আসার পসিবিলিটি অনেক হাই, যদি বাফুফে কোনো ধরনের গন্ডগোল না করে বা কোনো ধরনের মিথ্যা কথা না বলে মানুষের সাথে। ধরেন সামিত সোমকে গিয়ে বলতেছে এক কথা, আর আমাদের সামনে এসে বলতেছে আমরা অনেক ট্রাই করছি, ও আসতেছে না। তো এই ধরনের যদি হিপোক্রেসি না করে, আই বিলিভ সামিত সোম আসবে, কারণ সে চাই, তার আসার ক্যাপাবিলিটি আছে, তার আসার আই থিঙ্ক প্রসিডিউর গুলো অল সেট। জুনের মধ্যে আমরা তাকে পাইতে পারি। তো আমরা যদি সামিত সোম আর হচ্ছে হামজা সাথে হচ্ছে ফাহমিদুল এই তিনজনকে একসাথে দলে পাই, আই বিলিভ দ্যাট উই ক্যান উইন এগেইনস্ট সিঙ্গাপুর ইজিলি। মানে ইটস ইজি গেম। কিন্তু এখন কথা হচ্ছে ভারতের সাথে যে টিমটা খেলছে ওই টিমটার পক্ষে এশিয়ান কাপে কোয়ালিফাই করার চান্স কতটুকু? আমার মনে হয় খুবই কম, কারণ ওই টিমে একমাত্র হামজা চৌধুরী ছাড়া আর কারোর মধ্যে ওই জিনিসটা আমরা দেখি নাই যেটা এশিয়ান কাপে খেলার জন্য বাংলাদেশকে যোগ্য করবে। অবভিয়াসলি কয়েকজন ভালো প্লেয়ার আছে, বাট ওটা এশিয়ান কাপে খেলানোর জন্য এনাফ না, কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স। এটাই সর্বশেষ সুযোগ। মানে এখানে আপনি গ্রুপে টপ করতে না পারলে ইউ আর ডান। আর আপনাকে আমি রিয়েলিটি বলে দিই, বাংলাদেশ টিম হচ্ছে এই গ্রুপের মধ্যে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিং। তো বাংলাদেশের এক্সিস্টিং যে প্লেয়ার গুলো আছে ওদের র্যাঙ্কিং হচ্ছে লোয়েস্ট ইন দ্য গ্রুপ। মানে হামজা আসার কারণে টিমের যে খেলার মান উপরে গেছে, ওইটা উপরে গেছে। কিন্তু হামজা ছাড়া এই টিমটা কিন্তু 185 নম্বর টিম, এই টিমকে কিন্তু লোয়েস্ট হিসেবে এই গ্রুপে রাখা হয়েছে। তো এখানে এটা আর্গু করার সুযোগ নাই যে আমরা এই টিম নিয়ে অনেক কিছু করে ফেলবো। আর আরো একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিই, কেউ যদি মনে করেন ইন্ডিয়ার সাথে যে আমরা ড্র করছি এটা কোচের কারণে, ইটস এ রং আইডিয়া। এই ম্যাচটা আমরা ড্র করতে পারছি মূলত হামজার কারণে। অন্যান্য প্লেয়ারদের ভূমিকা অবভিয়াসলি আছে, বাট সবচেয়ে বেশি ইম্প্যাক্ট যেটা হামজা চৌধুরী। কোচের কারণে কিন্তু আমরা এই ম্যাচটা অলমোস্ট ব্লান্ডার করছি, কারণ কোচের রং টিম সিলেকশনের কারণে বাংলাদেশ ওপেন গোল মিস করছে। কোচ যদি ঠিকঠাক মতো টিম সিলেক্ট করতে পারতো, আই ডোন্ট থিঙ্ক যে ইন্ডিয়ার সাথে আমরা ড্র করে আসতাম, আমরা এটা জয় করেই আসতাম। এই মুহূর্তে আমি যখন দেখি যে অন্যান্য টিমগুলোও ড্র করছে, তখন আমার মনে হয় এটা অনেক বড় একটা অপরচুনিটি বাংলাদেশ টিম মিস করছে, যে ওপেন গোল মিস করে তারা পয়েন্ট ড্রপ করছে। যখন আমরা খেলা দেখছি অবভিয়াসলি ওই ইন্টেন্সের কারণে মনে হয়েছে যে আমরা একটা পয়েন্ট লাভ করছি, বাট এখন যখন আমরা একটু রিল্যাক্স হয়ে চিন্তা করি, আমরা অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট হারাইছি। কারণ ইন্ডিয়া সেদিন অ্যাকচুয়ালি অত বেশি ভালো করেনি যতটা বাংলাদেশ অনেক ভালো করছে, বিশেষ করে ডিফেন্স আর মিডফিল্ডে হামজা চৌধুরীর কারণে। ফরওয়ার্ড লাইনে অবভিয়াসলি অনেকগুলো মিস, যেটা কোচ নিজেও বলছে, আর সেই কিন্তু আলামিনকে সিলেক্ট করে নাই। আরো একটা জিনিস আমরা ডিসকাস করি, মানে ট্যাকটিক্স এর কথা একটু সাইডে রাখেন, নর্মাল লজিকের কথা চিন্তা করি। বাংলাদেশ টিম ফরওয়ার্ড লাইনে সাফার করতেছে, ফিনিশ করতে পারতেছে না। বাংলাদেশ লিগের মধ্যে যেখানে রাকিব থেকে শুরু করে সবগুলা প্লেয়ার খেলে বাংলাদেশে যারা টিমে ছিল, বসুন্ধরা থেকে শুরু করে সবাই, কিন্তু সবচেয়ে গোল বেশি আলামিনের। তো ওই প্লেয়ারটাকে আপনি দিলেন না কেন খেলতে? তো এটা তো একদম কমন সেন্সের কোয়েশ্চেন। অ্যাটলিস্ট আপনার ট্যাকটিক্সে যদি না থাকে, আপনি লাস্ট 15 মিনিট এই প্লেয়ারটাকে সুযোগ দিয়ে দেখতে পারতেন যে সে কিছু করতে পারে কিনা। কিন্তু আপনি যেটা করলেন সেটা হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা বসুন্ধরা। কিন্তু কথা হচ্ছে যদি প্লেয়ার আনে ফাইনালি ফাহমিদুল, সামিত সোম, এই টাইপের প্লেয়ারগুলোকে যদি আনে, তাহলে জয় সম্ভব কিনা? আমার মতে নেক্সট 3 মাসের মধ্যে, যেহেতু সিঙ্গাপুরের সাথে একটাই ম্যাচ আছে, বাকি ম্যাচগুলো হচ্ছে আরো অনেক পরে, আরো 4 মাস পরে গিয়ে। তো বাংলাদেশের হাতে এনাফ টাইম আছে। আমি মনে করি অ্যাটলিস্ট সিঙ্গাপুরের ম্যাচের আগে সামিত সোমকে টিমে দরকার, ফাহমিদুলকে টিমে দরকার, ইভেন নওয়াবকেও যদি পসিবল হয় টিমে দরকার, যদি প্রয়োজন মনে করে খেলানো উচিত। আমার হাতে যদি ভালো একজন প্লেয়ার থাকে, আমি তাকে টিমে রাখবো না। কি কারণে? এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। মানে কি কারণে আমি আমার টিমের যারা ফিনিশার হইতে পারে, ভালো পটেনশিয়াল প্লেয়ার হইতে পারে, তাদেরকে আমি টিমে রাখবো না? তো যদি এটা বারবার করা হয়, অবভিয়াসলি দিস ইজ সিন্ডিকেট। আর আমি একটা জিনিস বলে রাখি, যে সুযোগ মিস হওয়ার পরে কান্নাকাটি করে কোনো লাভ নাই, যা করার আগেই করতে হবে। আর সিঙ্গাপুর নেপালের সাথে হারছে মানে এই না যে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জিতবে, নো ওয়ে। বাংলাদেশের গোল করার ওই সক্ষমতা নাই। বাংলাদেশ জিততে হলে অবভিয়াসলি গোল করতে হবে, যদি গোল করতে না পারে তাহলে জিতার কোনো চান্স নাই। আরেকটা কথা বলে রাখি, হংকং অনেক শক্তিশালী টিম, হংকং এ ফিনিশার আছে, হংকং ম্যাচ জয়ের মুডে আছে। তারা অনেক বড় বড় টিমের সাথে রিসেন্টলি খেলছে, ইরান থেকে শুরু করে অনেক বড় বড় টিমের সাথে তারা খেলে থাকে, আর তারা ছোট টিম পাইলে মোটামুটি তারা ফিনিশ করে আসে। সিঙ্গাপুর তাদের সমশক্তি
পরবর্তী টিম তারা ফিনিশ করতে পারে নাই, কিন্তু তার মানে এই না যে তারা বাংলাদেশের সাথে এটা করবে না। বাংলাদেশের মতো টিম পাইলে অবভিয়াসলি হংকং এটাকে ফিনিশ করার চেষ্টা করবে, 3 পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে। তো হংকং এর ম্যাচ যেহেতু অনেক পরে, প্রায় অক্টোবরে বা টানা 2টা ম্যাচ খেলতে হবে হোম এন্ড অ্যাওয়ে, তো এই অক্টোবরের সময়ের মধ্যে যদি আপনি বাংলাদেশের টিমটাকে স্ট্রং একটা জায়গায় নিয়ে যেতে না পারেন, আমি মনে করি এখানে বাফুফে, সিন্ডিকেট, কোচ সবাই দায়ী। আর বাংলাদেশ এশিয়ান কাপ থেকে ছিটকে যাবে যদি এই সিন্ডিকেটের আন্ডারে থাকে। আপনি অক্টোবরের মধ্যে যদি হংকং এর সাথে 4 পয়েন্ট অথবা 6 পয়েন্ট নিয়ে নিতে পারেন, আমার মতে এশিয়ান কাপ নিশ্চিত। আর এটা খুবই সম্ভব যদি হামজা, সামিদ সোম, ফাহমিদুল, নওয়াব এই টাইপের যারা রেডি প্লেয়ার আছে, যাদের কাছে পাসপোর্ট আছে, যারা বাংলাদেশে খেলতে চায়, ইভেন তানিল শাকিলও মেবি রেডি, এইসব প্লেয়ারকে আপনি টিমে আনেন। এইসব প্লেয়ারকে টিমে আনলে অপোনেন্ট চিন্তায় বসে যাবে যে কোন প্লেয়ারকে খেলাবে, কাকে খেলাবে না। ইভেন আপনার হাতেও একটা এডজ থাকবে নতুন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার। হয়তো তাদের কোনো একটা স্ট্রং অ্যাবিলিটি আছে যেটা আপনি আপনার ম্যাচের মধ্যে ইউজ করতে পারেন, হয়তো ওইটা দিয়ে আপনি আপনার অপোনেন্টকে সারপ্রাইজ করতে পারেন। তো এই জিনিসগুলো যদি কোচ চিন্তা না করে, কোচ যদি বারবার চিন্তা করে যে বসুন্ধরা, আই থিঙ্ক আমরা লুজ করবো। আর আমার মতে এই সুযোগটা বাংলাদেশের হাতে আর কখন আসবে বলা যায় না। এই মুহূর্তে হামজা আছে, হামজা কিন্তু আগামী 4 বছর পর আরো অনেক স্লো ডাউন হয়ে যাবে অবভিয়াসলি বয়সের সাথে সাথে। ওই সময়ে কিন্তু ট্রাই করা বা আমরা চিন্তা করে লাভ নাই যে আমরা 2030 সালে খেলবো, 2032 সালে, কোনো লাভ নাই। এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপরচুনিটি আছে, একটা ম্যাচ সবাই খেলছে, তারপরেও বাংলাদেশ কম্পিটিশন আছে। আমরা যদি এই অপরচুনিটি নিতে না পারি, পরবর্তীতে কখন পারবো কোনো গ্যারান্টি নেই। এটা আমাদের সবচেয়ে সুযোগ, কারণ আমরা ইন্ডিয়ার সাথে খেলতে অভ্যস্ত। আর ইন্ডিয়া হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল র্যাঙ্কিং এর হিসাবে। তো র্যাঙ্কিং এর হিসাবে যারা শক্তিশালী তাদের সাথে আমরা খেলতে অভ্যস্ত, আর তাদের সাথে আমরা এওয়ে ম্যাচে গিয়ে অলরেডি ড্র করে আসতেছি। তো এর চেয়ে আর ভালো সুযোগ বাংলাদেশ আর জীবনে পাবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো। আর এই সময় যদি বাংলাদেশ কোয়ালিফাই করতে না পারে, তাহলে এটা হবে গ্রেট মিস। আর নেক্সট ম্যাচ সেটা হচ্ছে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের হোম ম্যাচ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ সিঙ্গাপুরকে যদি আপনি ঘরে ডেকে ড্র করেন, ইটস এ শেম। আপনি ইন্ডিয়ার সাথে ড্র করতেছেন, সিঙ্গাপুরের সাথে ড্র করতেছেন, ইটস এ শেম। ইউ হ্যাভ টু উইন ইট। বা কারণ আপনার টিমে এখন হামজা আছে, আপনার টিমে সামিদ সোম আছে, আপনার টিমে ফাহমিদুল আছে। আপনি যদি এসব প্লেয়ারকে ইউজ না করে কিছু বসুন্ধরার প্লেয়ারকে খেলানোর মাধ্যমে যদি আপনি গেমটা হেরে যান, আই থিঙ্ক বাংলাদেশের জনগণ সিন্ডিকেটকে তো অবভিয়াসলি ক্ষমা করবে না, কিন্তু কোচ যে আছে তাকেও ক্ষমা করবে না। যদি এই ম্যাচটা কোনো ধরনের ভুল হয়, কোনো ধরনের আমরা যদি দেখি যে তারা ফাহমিদুলকে খেলাচ্ছে না, তারা গত ম্যাচে যেরকম করছে, কাজেমকে তারা বাদ দিয়ে দেয়, আলামিনকে তারা খেলায়নি, জামাল ভুঁইয়াকে তারা নামায়নি, কিন্তু লর্ড প্লেয়ার্সদেরকে ঠিকই তারা খেলতে সুযোগ দেয়। আই থিঙ্ক সিঙ্গাপুরের ম্যাচে ডিসাইড হওয়া উচিত সামিদ সোমকে আনা, এটা অনেক বড় একটা ফ্যাক্টর হওয়া উচিত। আর এইসব জিনিস যদি আমরা দেখি যে ইটস নট গোয়িং আওয়ার ওয়ে, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের সাথে যাচ্ছে না, উই শুড ডু সামথিং। আমাদের বাফুফে, সিন্ডিকেট, কোচ, বসুন্ধরা সবার এগেইনস্টে কথা বলা উচিত, কারণ দিস ইজ দ্য লাস্ট চান্স। সিঙ্গাপুরের সাথে যদি কোনোভাবে আমরা 3 পয়েন্ট নিতে না পারি, তাহলে বাংলাদেশের জন্য এশিয়ান কাপে খেলা ইম্পসিবল হয়ে যাবে। কারণ সিঙ্গাপুর এখন ব্যাকফুটে আছে, ইন্ডিয়া আর হংকং ড্র করছে, ব্যাকফুটে আছে। এই মুহূর্তে যদি বাংলাদেশ পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে না পারে, অবভিয়াসলি বাকিরা তো আর বসে থাকবে না। ফর এক্সাম্পল, ইন্ডিয়া আর হংকং এর ম্যাচ হবে নেক্সট জুনের মধ্যে। আমার মতে এখানে হংকং জিতে যেতে পারে, আর যদি ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়, ড্র হইতে পারে। এই গ্রুপের মধ্যে সিঙ্গাপুর একটু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, র্যাঙ্কিং এ আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু অন্যান্য 2 দলের চেয়ে পিছিয়ে আছে। যদিও তারা ড্র করছে, আমরাও ড্র করছি। আবার এটা প্রমাণ করে যে এই গ্রুপে কেউ কারো থেকে পিছিয়ে নেই। বিশেষ করে হামজা আসার পরে বাংলাদেশ অ্যাকচুয়ালি আরো বেটার পজিশন আছে। শুধুমাত্র কোচ আমাদের ফরওয়ার্ড লাইনে আলামিনকে খেলায় নাই, ফাহমিদুলকে বাদ দিয়ে দিছে, লর্ড প্লেয়ার্সদেরকে চান্স দিছে। তো এইসব কারণে আমরা পিছিয়ে পড়ছি। আদারওয়াইজ আমাদের টিমটা সিঙ্গাপুর, ইন্ডিয়া, হংকং এদেরকে বিট করা ইটস নট ইম্পসিবল। বিশেষ করে আমরা যখন হামজার খেলা দেখছি, লাস্ট ম্যাচ আমরা দেখছি হামজা ডিফেন্স আর মিড একাই সামলাইছে। অন্যান্য প্লেয়াররা কি করতেছে আই ডোন্ট নো। মানে সবাইকে আমি ব্লেম দিচ্ছি না, বাট মোস্টলি হামজা একাই এই পুরো টিমটা সামলাইছে। আর আপনি অপোনেন্টের মুখ থেকেও শুনবেন যে হামজা বাংলাদেশ টিমকে অ্যাকচুয়ালি এত ওভার পাওয়ার করে দিছে, যেটা হচ্ছে তারা মনে করছে অ্যাকচুয়ালি করবে না। ফাইনালি আমি মনে করি সামিদ সোমকে মাস্ট আনা দরকার। এই জায়গায় বাফুফেকে কোনো ছাড় দেওয়া উচিত না, বাফুফেকে অনেক জবাবদিহিতার মধ্যে রাখা উচিত। সামিদ সোমকে 100% আমাদের টিমে দরকার। সেকেন্ডলি ফাহমিদুলকে যদি আমরা টিমে না রাখি, অ্যাটলিস্ট ফাহমিদুলকে আনানোর পরে কোনো একটা প্রীতি ম্যাচ খেলাক, যাই খেলাক, যেটা মানুষ দেখতে পারবে, বা আই ডোন্ট নো, এনি হাউ ইট হ্যাজ টু বি প্রুভেন দ্যাট ফাহমিদুলকে যদি বাদ দেওয়া হয় সে যোগ্য না। আর যদি এটা প্রুভ করতে না পারা হয়, আমরা ধরে নিব দিস ইজ সিন্ডিকেট। সাথে নওয়াব আছে, তানিল আছে, এইসব প্লেয়ারদেরকে আনা উচিত। আমি বলতেছি না যে এদেরকে খেলায় দেওয়া উচিত, বাট এদেরকে আনা উচিত যাতে অন্যান্য ফরেন প্লেয়ার্সরাও অনেক বেশি উৎসাহিত হয়, আর এই কালচারটা যাতে ক্রিয়েট হয়। এসবগুলো নিয়ে সিন্ডিকেটের তালে পরে এসব প্লেয়ারকে অবহেলা করা উচিত হবে না। আর আমাদের যারা আমরা কথা বলতেছি, উই শুড ফোকাস অন দিস প্লেয়ার্স। ভাই, বাংলাদেশ লিগ থেকে যারা আসবে, এমনি থার্ড ক্লাস প্লেয়ার আসবে, ডিসরেসপেক্ট টু দেম। আমি রেসপেক্ট করে বলতেছি না, কারণ হাজার হাজার বছর ধরে তারা খেলতেছে, কোনো কিচ্ছু করতে পারে না। হামজা চৌধুরী একা এসে এত বেশি ইম্প্যাক্ট ফেলতে হয়, তাহলে যারা হাজার হাজার বছর ধরে বিপিএল খেলতেছে এদের কাজ কি? এরা টিমে কেন আসতেছে? সো কমপ্লিটলি ডিসরেসপেক্ট টু দোজ প্লেয়ার্স কোনো কাজের না। আই বিলিভ দ্যাট এই ফরেন প্লেয়ার্স গুলোকে আনা উচিত, তাদের জন্য আমাদের কথা বলা উচিত। বাদ বাকি বাংলাদেশ লিগ থেকে যে খেলবে না খেলবে, আই ডোন্ট কেয়ার ভাই, যার ইচ্ছা খেলান। আমার ফরেন প্লেয়ার্স গুলো খেললে, তারা খেললে বাংলাদেশ টিম জিতবে, উই নো দ্যাট। আর যদি আপনার মনে হয় ফরেন প্লেয়ার্স অনেক অসুবিধা, ফরেন কোচকে আগে বাদ করেন। ফরেন টাকলা কোচকে দরকার নাই, যার মাথার মধ্যে অ্যাকচুয়ালি কোনো চুল আর ব্রেন নাই। দিস ইজ দ্যাট। আই হোপ ইউ গাইস লাইক ইট। আর ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। একটু কড়া কথা বলে ফেলছি ভাই, বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতে গেলে মাথাটা খারাপ হয়, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি দেখতেছি যে পসিবিলিটি অনেক হাই, 4টা দলের জন্য টপ করা একদম
ইকুয়ালি পসিবল। এখন এটা শুধু ট্যাকটিক্স, এটা শুধু কিছু ডিসিশনের উপর ডিপেন্ড করবে ওই দিন ম্যাচের মধ্যে কে হেরে যাবে। যেরকম ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচের মধ্যে 2টা পয়েন্ট লস করছি, কারণ ইন্ডিয়ার গোলকিপার আমাদেরকে চান্স দেওয়ার পরও আমরা গোল করি নাই। তো বাংলাদেশ যদি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারে, এই গোলটা যে মিস করছে ওরও কিন্তু রেসপন্সিবিলিটি আছে। অনেকে হয়তো বলবেন যে আমাদের তো এভাবে ওকে ব্লেম করা উচিত না। তাহলে আমার কোয়েশ্চেন, বাংলাদেশ ক্রিকেট টিমে যখন মুশফিকুর রহিম ক্যাচ মিস করছে, এত ভালো প্লেয়ার, এত ডিসিপ্লিন প্লেয়ার, অনিচ্ছাকৃত একটা ক্যাচ মিস করছে, তখন তাকে নিয়ে ট্রল করা হয় নাই? হইছে। তামিম ইকবালকে নিয়ে ট্রল করা হয় নাই? হইছে। তাহলে এই লট প্লেয়ারদেরকে নিয়ে ট্রল করলে অসুবিধাটা কোথায়? কারণ এদের কারণে তো আমার টিমে জায়গা পাচ্ছে না, তারা এর চেয়ে বেটার প্লেয়ার। তো আমরা যদি ফরেন প্লেয়ারগুলোর সুযোগ নষ্ট করতে পারি, তাদেরকে আমরা দলে চাচ্ছি না কোচের পার্সপেক্টিভ থেকে, তাহলে লট প্লেয়ারদেরকে আমরা 100% ক্রিটিসাইজ করবো, কমপ্লিট ডিসরেসপেক্ট টু দেম, 100%। আর বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন। আর তুরস্কে মূলত ঈদ মুবারককে কি বলে? লেট মি জাস্ট চেক। Ramazan bayramınız kutlu olsun. ইয়েস, রমজান বাইরামিনিস কুতলু ওসুন। কুতলু মানে পবিত্র, মুবারক। বাইরাম মানে ঈদ, রমজান মানে রমজান, ওসুন মানে হোক। তো দিস ইজ দ্যাট। আই হোপ সি ইউ সুন।